আসসালামু আলাইকুম। সকলকে তড়িৎ রসায়নের ওয়ান শট ক্লাসে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের কমপ্লিট বেসিক থিওরির পাশাপাশি ডিরেক্ট বোর্ড সিকিউ সলভ করব, যাতে করে একটা কমপ্লিট একাডেমিক প্রিপারেশন আমাদের হয়ে যায় এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক তড়িৎ রসায়নের উপর ওয়ান শট ক্লাস। আমরা প্রথমেই দেখব তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যাপারে যেই কথাটা একদম অন্তরের অন্তঃস্থলে রাখা লাগবে সেটা হচ্ছে, দেখো, ব্যাটারির কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে ইলেকট্রন বের হবে। এতে করে কি হবে, দেখো, ইলেকট্রনটা এই তড়িৎদ্বারের চারপাশে জমা থাকবে নেগেটিভ চার্জ হিসেবে। আমি এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিছি, সোডিয়াম ক্লোরাইডের ওকে গলিত অবস্থায় নিছি। তাহলে এখন দ্রবণের মধ্যে আছে সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন। ওই নেগেটিভ চার্জ দেখে আমার এই ধাতব ক্যাটায়নটা দৌড় দিবে ইলেকট্রন নিতে। অর্থাৎ এক্ষেত্রে কি বিক্রিয়া ঘটবে, যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধাতু আকারে ক্যাথোডে জমা থাকতে শুরু করবে। এবং ভাইয়া কেন এই বিক্রিয়াটা ক্যাথোডে লিখলাম, কারণ এই বিক্রিয়াটা লক্ষ্য করো একটা বিজারণ বিক্রিয়া। আর আমরা জানি ক্যাথোডের ডেফিনেশনই হচ্ছে যে তড়িৎদ্বারে আমাদের বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় তাকেই কিন্তু ক্যাথোড বলা হয়। এখন দেখি বিপরীত পাশে কি হচ্ছে। যখন এই দিকে নেগেটিভ চার্জ আসতেছে, অপর তড়িৎদ্বারে কিন্তু ধনাত্মক বা একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। এই পজিটিভিটি তৈরি হওয়ার কারণে অপর দিকে আমাদের ক্লোরাইড আয়ন দৌড় দিবে ওকে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা কি ঘটতেছে, আমাদের সিএল মাইনাস বা ক্লোরাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে সিএল এ পরিণত হচ্ছে। এরকম দুটো ক্লোরিন পরমাণু মিলে কিন্তু একটা সিএল2 বা একটা ক্লোরিন অণু তৈরি করতে পারতেছে। ধরো সমতার জন্য ভাইয়া নিচেও দুটো দিয়ে দিলাম। এবং লক্ষ্য করো, এই বিক্রিয়াটা যেহেতু জারণ বিক্রিয়া, সেই জন্যই কিন্তু ভাই এটা অ্যানোডে লিখছি, কারণ আমরা জানি অ্যানোড হচ্ছে সেই তড়িৎদ্বার যেখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। ক্লিয়ার হইতে পারছি কিনা দেখো। এই বিষয়টাই ভাইয়া আরেকবার একটু এখানে বলি, যে আমাদের ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক দুটি প্রান্ত থাকে। নেগেটিভ প্রান্ত দিয়ে যে ইলেকট্রন বের হচ্ছে তার কারণেই কিন্তু আমার তড়িৎদ্বারে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে আছে। কারণ আমার পাত্রে থাকা ধাতব ক্যাটায়ন কিন্তু সেই নেগেটিভ চার্জ গ্রহণ করে ক্যাথোড আকারে পাত্রে জমা হচ্ছে। এতে করে আমরা দেখব কি, যে পাত্রের মধ্যে আমার ক্যাথোডের ভর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বা ক্যাথোডটা পুরু হতে শুরু করতেছে। কেন? কারণ ওখানে ধাতু জমা হচ্ছে। আর অপর দিকে দেখো, ক্লোরাইড কিন্তু ক্লোরিন গ্যাস আকারে উড়ে চলে যাচ্ছে। তাই দেখো আমরা বুদ বুদ দেখতে পাবো এই ক্ষেত্রে। বুঝতে পারছো? এখন ধাতু যে জমা হচ্ছে, কি পরিমাণ ধাতু জমা হচ্ছে, সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। এবং সেটাই আসলে আমাদের ফ্যারাডে সাহেব দিছে ফ্যারাডের সূত্রের মাধ্যমে। উনি বলছে যে কতটুকু ভর জমা হবে সেটা ব্যাটারির মাধ্যমে প্রবাহিত চার্জের সমানুপাতিক। অর্থাৎ ফ্যারাডের সূত্র ছিল এরকম, ডাব্লিউ সমানুপাতিক কিউ। পরবর্তীতে এখানে একটা ধ্রুবক আসে, ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু কিউ। জেড কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যার ভ্যালু হচ্ছে এম বাই ইএফ। ই হচ্ছে তুল্য সংখ্যা বা আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এফ হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট, আর এম হচ্ছে আমাদের মোলার ভর। তাহলে আসো মেইন ফর্মুলাটা লিখি। তাহলে ডাব্লিউ দাঁড়াবে এম বাই ইএফ ইন্টু কিউ। এখন লক্ষ্য করো, আমরা চার্জকে কিন্তু কারেন্ট বা তড়িৎ প্রবাহ এবং সময়ের গুণফল আকারে ভাঙতে পারি। তাহলে এই পাশে লিখলাম ডাব্লিউ বাই এম, ওই পাশে রাখলাম হচ্ছে আমরা আইটি বাই ইএফ। কিউ কে আইটি তে আমরা ভাঙছি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর টি হচ্ছে অতিবাহিত সময়। তাহলে দেখো এখান থেকে আমরা মোল সংখ্যার রেসপেক্টে একটা সূত্র দাঁড় করায় ফেললাম, যে এন ইকুয়ালস টু কিন্তু আইটি বাই ইএফ। এবং এই এনটা কিন্তু যেন সেন এন না, পুরো পরিমাণটা না, বরং এটা হচ্ছে ততটুকুই যতটুকু আমার এই ক্যাথোডের মধ্যে জমা হচ্ছিল, যতটুকু ধাতু যে এই ক্যাথোডের মধ্যে জমা হচ্ছিল তার পরিমাণটাই। এবং আমাদের যদি ভর লাগে, ভরটাও দেখো আমরা এখান থেকে ডিরেক্টলি বের করতে পারি। কি হবে বলতো, ডাব্লিউ ইকুয়ালস টু হবে এম ইন্টু আইটি ডিভাইডেড বাই ইএফ। খুবই কেয়ারফুল, এই ডাব্লিউ কতটুকু, ডাব্লিউ হচ্ছে যতটুকু ভর জমা হচ্ছে, পুরো পরিমাণটা না কিন্তু। বুঝতে পারছি কিনা? এখানে এফ এর ভ্যালুটা হবে 96500 এত কুলম। টাইম, অতিবাহিত সময়টা কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে। আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, এম হচ্ছে যেই ধাতু জমা হচ্ছে তার মোলার ভর। বুঝতে পারছি। আর ই হচ্ছে আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে এন আকারে জমা হচ্ছিল, তাহলে এক্ষেত্রে ই এর মান হয়ে যাবে 1। আমি ধরো ম্যাগনেসিয়াম 2+ আয়ন নিছি, ও হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করে এমজি ধাতু আকারে জমা হচ্ছিল, তখন কিন্তু ই এর মানটা হয়ে যাবে 2। সেটা মৌলের উপর ডিপেন্ড করে এক এক সময় এক এক ভ্যালু আসতে পারে। বুঝতে পারছি কিনা? এবার চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা এখন যা যা পড়লাম তার উপর ভিত্তি করেই দেখো আমরা একটা সিকিউ প্রশ্ন সমাধান করতে পারবো। বরিশাল বোর্ড 21-এর বলা আছে কি, উদ্দীপকের কোষে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে। তাহলে এখানে পরমাণু সংখ্যা বা ক্যাপিটাল এন এর ভ্যালু জানতে চাইছে। দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম, যে জমা হওয়া যে মোল সংখ্যা, যেই পরমাণুটা জমা হয়েছে সেই জমা হওয়া মোল সংখ্যা ইকুয়ালস টু আইটি বাই ইএফ। আবার আমরা কি মোল সংখ্যাকে চাইলে পরমাণু সংখ্যায় ভাঙতে পারি না?
ক্যাপিটাল এন বাই অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়ালস টু আইটি বাই ইএফ। দেখো এখান থেকে আমরা ম্যাথটা করতে পারবো। কি মৌল দেওয়া ছিল দেখো, নিকেল সালফেট ছিল দ্রবণে, অর্থাৎ দ্রবণে আমার ছিল Na2+ আয়ন, যে ক্যাথোডে জমা হবে ধাতু আকারে, নিকেল ধাতু আকারে। তাহলে বলতো বিক্রিয়াটা কি ঘটতেছে, নিকেল 2+ সিম্পলি এক্ষেত্রে দুটো ইলেকট্রন গ্রহণ করে যে বিজারণ বিক্রিয়াটা করতেছে ক্যাথোডে নিকেল আকারে জমা হচ্ছে। তাহলে কি বলতে পারি, এক্ষেত্রে ই এর ভ্যালু কিন্তু 2 অ্যাকচুয়ালি। তাহলে আসো আমরা এখানে বসাই দিই। আমরা এখানে করতে পারি কি, এন এর ভ্যালু আমরা বের করব, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আই এর ভ্যালু দেখো কোয়েশ্চেনে গিভেন, আমরা কারেন্ট প্রবাহিত করছি 2 অ্যাম্পিয়ার, ইন্টু টাইম দেওয়া আছে 60 মিনিট, আমাদের সেকেন্ডে নিতে হবে 60 ইন্টু 60 ডিভাইডেড বাই ই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু ফ্যারাডেস কনস্ট্যান্ট 965000। এত, তাহলে এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত এন এর ভ্যালু করে ফেলতে পারি। ভাইয়া ক্যালকুলেশন করে বলতেছি, 2.25 ইন্টু 10⁻22 এতটি। তাহলে এতটি পরমাণুই কিন্তু নিকেলের ওই তড়িৎদ্বারে যে জমা হয়েছে। বল ক্লিয়ার হইতে পারছি কিনা আমরা? চলো একইভাবে আমরা ঘ নাম্বারটা করে ফেলি। ঘতে দেখো আমাদেরকে কি বলছে, অবশিষ্ট নিকেল 2+ কে জমা করতে আমাদের আরো কত কুলম চার্জ লাগবে বা তড়িৎ লাগবে। কিছু পরিমাণ যে ক্যাথোডে জমা হয়েছিল, আরো কিছু পরিমাণ কিন্তু দ্রবণে রয়ে গেছিল। আমাদের টার্গেট এখন বাকি অংশটাও জমা করতে কি পরিমাণ চার্জ লাগবে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, আগে কতটুকু অবশিষ্ট আছে সেটা তো লাগবে, তাই না? দেখো তো ইনিশিয়ালি যে মোল নাম্বারটা গিভেন, এটা হচ্ছে এন ইনিশিয়াল, এন আই কতটুকু দেওয়া আছে দেখো, সি ইন্টু ভি দেওয়া দ্রবণের। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি, সি দেওয়া আছে 0.3 মোলার, ভলিউম হয়ে যাবে 200 ml ডিভাইডেড বাই 1000। এত মোল ছিল প্রথমে, 0.06 এত মোল। আমাদের কতটুকু জমা হয়েছিল বলতো, ডেল্টা এন যেটা জমা হয়েছে অলরেডি, সেটা আমরা একটু আগে বের করছিলাম, আইটি বাই ইএফ। গতে আই এর ভ্যালু হচ্ছে কত আমাদের দেখো, 2 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড নিলাম, ডিভাইড বাই 2 ইন্টু 96500 এত মোল। 0.037 এত মোল জমা হয়ে গেছিল। তাহলে অবশিষ্ট কতটুকু আছে বলতো, ফাইনালি এখন কতটুকু অবশিষ্ট আছে, ইনিশিয়াল থেকে যতটুকু তোমার জমা হয়ে গেছিল সেটা বাদ দিয়ে দাও, এই দুইটার বিয়োগফল। তাহলে আমাদের এখনো অবশিষ্ট আছে 0.0227 এত মোল। তাহলে এখন আমরা কি এতটুকুকে আবার কি করতে চাই, জমা করতে চাই। তাহলে এটার জন্য আবার একই সূত্র লিখে ফেলি, এই এনএফ ইকুয়ালস টু নতুন যে চার্জ, বা ধরো ভাই আবার লিখতেছি আগের মতো, আইটি বাই হচ্ছে ইএফ। আমাদের তখন চার্জটা চাইছে, এখন কতটুকু চার্জ লাগবে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ইএফ। তাহলে আসলে লিখে ফেলি, এন এর ভ্যালু দেওয়া আছে 0.0227, এত ইকুয়ালস টু কিউ আমরা বের করব, ই এর ভ্যালু 2 ইন্টু 96500। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় চার্জ আসতেছে হচ্ছে 4380 এত কুলম, চার্জের একক হচ্ছে কুলম। বলো সবাই ক্লিয়ার হইতে পারছে কিনা? এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রথমে একটা অংশ জমা হয়েছিল, কতটুকু জমা হয়েছে সেটার পরমাণু সংখ্যা আমরা গতে করছিলাম। ঘতে দেখো বলছে বাকি যতটুকু অবশিষ্ট আছে সেটাও জমা করো, তার জন্য তোমার আরো কতটুকু চার্জ লাগবে। দেখো একই ফর্মুলা দিয়ে করে দিচ্ছি, তাহলে খুবই কেয়ারফুল। এই ফর্মুলাগুলো কিন্তু প্রত্যেকটা কতটুকু জমা হচ্ছে সেটা, অবশিষ্টটা কিন্তু আমি বিয়োগ দিয়ে বের করতে পারছি। বুঝতে পারছি? চলো আমরা পরের সিকিউতে চলে যাই। দেখো তো এই সিকিউটায় কি বলছে, পাত্র 1 এর ধাতব আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে আমরা পাত্র 1 এর আয়নটাকে সঞ্চিত করব। তাহলে আমাদের কত কুলম বিদ্যুতের প্রয়োজন, মানে আবার আমাদের কিউ বের করতে হবে। দেখো তো আমাদের পাত্র 1 এ কি আছে, পাত্র 1 এ আছে জিঙ্ক 2+ আয়ন। আমাকে বলো জিঙ্ক 2+ বিক্রিয়াটা কি করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে না, করে জিঙ্ক ধাতুতে জমা হবে, ধাতু আকারে জমা হবে। এক্ষেত্রেও কিন্তু ই এর ভ্যালু আমাদের কত, 2। তাহলে আসো আমরা আগের মতো ফর্মুলা লিখে ফেলি। আমরা শিখছি এন ইকুয়ালস টু কি, আইটি বাই ইএফ, অথবা ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ, একই সূত্র। তাহলে এন এর ভ্যালু আমি লিখতে পারি, আইটি মানে কি আমাদের চার্জ, কিউ ডিভাইডেড বাই ইএফ। কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে জিঙ্ক ছিল 500 ml এবং 0.01 মোলার। তাহলে এন কে আমি ভাঙবো সি ইন্টু ভিএল ইকুয়ালস টু কিউ বাই ইএফ। দেখো তো এখানে চাইলে আমরা লিখতে পারি না, সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত, 0.01 ইন্টু হচ্ছে 50 ml মানে 50/1000, এই এত ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ই এর ভ্যালু হবে 2 ইন্টু 96500। এই এখান থেকে জাস্ট তোমরা চার্জের ভ্যালুটা বের করে ফেলবা, তাহলেই তো আমরা কতটুকু চার্জ লাগতেছে জিঙ্ককে সঞ্চিত করতে সেটা বের করে ফেলতে পারতেছি। বুঝতে পারছি? চলো আমরা পরের সিকিউতে চলে যাই। এক্ষেত্রে লক্ষ্য করো কি বলতেছে, বি অর্ধকোষ সি অর্ধকোষে 2 কুলম বিদ্যুৎ প্রবাহিত করছে, তাহলে কত গ্রাম ধাতু সঞ্চিত হবে। তাহলে বলো তো ধাতুটা কোথায় সঞ্চিত হবে, অবশ্যই সি কোষে না, কারণ এইখানেই আমাদের বিদ্যুৎটা আসছে। তাহলে এক্ষেত্রে কপার 2+টা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু আকারে জমা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের ই এর ভ্যালু
টু। ফর্মুলা কি আগের মতো আসলে লিখে ফেলি। আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ, বা তোমরা চাইলে এন এর সূত্র থেকেও এখানে আসতে পারতা। এখন দেখো প্রশ্নে আমাদের চার্জ ডিরেক্ট দেওয়া, তাহলে আমি আইটি না লিখে এম ইন্টু আইটি কে লিখবো কিউ ডিভাইডেড বাই ইএফ। এম বলো তো কপারের জন্য কত হবে? সিম্পলি 63.5 ইন্টু চার্জটা দিয়ে দিচ্ছে 2 কুলম ডিভাইডেড বাই 2 ইন্টু 96500, বা সিম্পলি এখান থেকে যা আসবে তত গ্রাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এগুলোর যে ঘ নাম্বার সেগুলো তড়িৎ রাসায়নিক কোষের, সেটা আমরা সামনে থিওরিটা পড়ার পরে সলভ করব। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এক্ষেত্রে পরের সিকিউরটা লক্ষ্য করো কি বলা আছে। প্রথম কোষটার মধ্যে আমরা যদি এত মিনিট ধরে এত মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি, তাহলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। আমরা পরে তড়িৎ রাসায়নিক কোষের রিপ্রেজেন্টেশনে দেখবো, সেল রিপ্রেজেন্টেশনে, যে এই পাশেরটা কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করে, বা এক্ষেত্রে আয়রন অধিক সক্রিয় বলে আয়রন অ্যানোডে কাজ করবে, আর ক্যাথোড হিসেবে কপারটা থাকবে। সো ক্যাথোডে কিন্তু আমাদের কপার ধাতুই জমা হচ্ছে। সো সিম্পলি কপার 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু আকারে জমা হয়ে যাবে। আসলে লিখে ফেলি কপার ধাতু। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের ই এর মান কত? 2। তাহলে আমরা সিম্পলি সূত্র লিখবো W ইকুয়ালস টু এম আইটি বাই ইএফ। কোয়েশ্চেনে দেখো কি গিভেন আছে, কপার যেহেতু এম তো আমাদের 63.5 ইন্টু আই দেওয়া আছে 160 মিলি অ্যাম্পিয়ার, তাই দেখো ভাইয়া 1000 দ্বারা ডিভাইড করতেছি অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য, ইন্টু টাইম দেওয়া আছে 10 মিনিট, আমাদের লিখতে হবে 10 ইন্টু 60 সেকেন্ডে নেওয়ার জন্য, নিচে ই এর ভ্যালু 2, ই এর ভ্যালু 2 ইন্টু 96500 আমাদের ফ্যারাডেস কনস্ট্যান্ট। এখান থেকে এত গ্রাম আমাদের কাঙ্ক্ষিত ভরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার দেখো আমাদের ঢাকা বোর্ড 23 আসা একটা কোয়েশ্চেন কি বলা হয়েছে, উদ্দীপকের দ্রবণের মধ্যে আমাদের কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে সেটা বলা আছে, টাইমও বলে দিছে। এখন বললো তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। দেখো দ্রবণটা আগে একরকম ঘন ছিল, তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করতেছো দ্রবণ থেকে ধাতু যে বা ক্যাটায়নটা যে জমা হয়ে যাচ্ছে না ক্যাথোডের মধ্যে, তাহলে কি দ্রবণের ঘনমাত্রা আগের তুলনায় কমে যাবে না? তাহলে কমে কত হবে সেটাই আমাদের সলভ করতে হবে। চলো তাহলে করে ফেলি। কিভাবে করবো? আগে কতটুকু জমা হচ্ছে সেটাই আমরা বের করতে চাই। এন ইকুয়ালস টু কি বলতো? আইটি বাই ইএফ না? এবং ভাইয়া বারবার বলছি এই এন কোন এন, এটা কিন্তু অবশ্যই জমা হওয়া, জমাকৃত যে এনটা সেটা, যে কোনো র্যান্ডম এন না, কিন্তু যতটুকু জমা হয়েছে ততটুকু। তাহলে সেই জমা হওয়া এন ইকুয়ালস টু আইটি বাই ইএফ। আই দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার, টাইম দেওয়া আছে আমাদের কত বলতো? 1 ঘন্টা। আমি সেটাকে যদি সেকেন্ডে নেই 3600 ডিভাইড বাই ধাতুটা দেখো কি জিঙ্ক, তাহলে জিঙ্ক ধাতু দুটো ইলেকট্রন, জিঙ্ক ক্যাটায়ন দুটো ইলেকট্রন তৈরি গ্রহণ করে জিঙ্ক ধাতু হিসেবে জমা হয়ে যাবে ওখানে। এটা অ্যাকুয়াসে ছিল, ওটা সলিডে পরিণত হয়েছে, এবং এক্ষেত্রে তুল্য সংখ্যা ই কিন্তু আমাদের 2। বুঝতে পারছি? তাহলে আসলে ভ্যালুগুলো বসাই দিই। 2 ইন্টু 96500, ভাইয়া বলতেছি এটা কত আসে। এক্ষেত্রে চলে আসতেছে 0.047 এত মোল। এখন একটু ভাইয়াকে বলো তো যে জিঙ্ক দ্রবণে কিভাবে আছে, জিঙ্ক সালফেট আকারে। জিঙ্ক সালফেট কিভাবে ভাঙে? জিঙ্ক 2+ প্লাস হচ্ছে SO4 2-। সো আলটিমেটলি এর ঘনমাত্রা যা হবে ওদের ঘনমাত্রা তো তাই হবে। সো আমরা যদি জিঙ্কের ঘনমাত্রা বের করতে পারি অটোমেটিক কিন্তু সেটাই আমাদের জিঙ্ক সালফেট দ্রবণের ঘনমাত্রাটাই হবে, একই রেশিওতে দুইজন আছে। তাহলে আসলে জিঙ্কের ঘনমাত্রাটা বের করি। কিভাবে বের করবো বলতো? জিঙ্কের ঘনমাত্রা হবে বর্তমানে যতটুকু আছে মোল ডিভাইডেড বাই টোটাল যে আয়তন। বর্তমানে কতটুকু আছে বলো? আগে কিন্তু একটা অংশ ছিল, এখন কিন্তু কিছু অংশ জমা হয়ে গেছে, বা ধরো এই এনটাকে ভাইয়া ডিনোট করতেছি ডেল্টা এন দ্বারা, যে এটা হচ্ছে জমাকৃত ভরটা, জমাকৃত মোল নাম্বারটা। ধরো ভাইয়া এটাকে বলতেছি ডেল্টা এন। তাইলে ওর বর্তমান মোলটা হবে ইনিশিয়াল মোল নাম্বার থেকে ডেল্টা এন বিয়োগ দিতে হবে, আর নিচে তো তোমার টোটাল ভলিউম ছিলই। এতটুকু ক্লিয়ার কিনা বলো ভাইয়াকে? এবার ভাইয়া ক্যালকুলেশনটা এখানে করতেছি জায়গার জন্য। দেখো ইনিশিয়ালি কত মোল ছিল বলো তো? ইনিশিয়ালি দেখো ওর মোলারিটি এবং আয়তন দেওয়া, তো ইনিশিয়াল মোল সংখ্যাকে তুমি সি ইন্টু ভি এল এ লিখতে পারো, মাইনাস ডেল এন আর ডিভাইডেড বাই ভি। তাহলে আসলে লিখে ফেলি, সি কত দেওয়া আছে আমাদের? 0.5 ইন্টু 0.25 মাইনাস করবো আমরা যতটুকু জমা হয়ে গেছে, অর্থাৎ 0.047, এটাকে ডিভাইড করে দাও দ্রবণের আয়তন দ্বারা। আয়তন দেখো 250 ml, অর্থাৎ 0.25 এত মোলার চলে আসবে কনসেন্ট্রেশন। ভাইয়া করে বলতেছি, চলে আসতেছে 0.312 এত মোলার। তাহলে কি বুঝতে পারলাম? দেখো আগে মোলারিটি ছিল 0.5 মোলার, এখন কমে হয়ে গেছে 0.3 এর ঘরে। কেন? কারণ কিছু অংশ তো যে আমার ক্যাথোডে জমা হচ্ছে, কিছু অংশ আবার কি অ্যানোডে গ্যাস আকারে উড়ে চলে যাচ্ছে, সালফেটটা সালফার ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাস আকারে উড়ে চলে যাবে। এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দ্রবণের যে ঘনমাত্রা সেটা কমে যাচ্ছে। এবং সেটা কিভাবে বের করলাম? মোট মোল সংখ্যা যেটা ছিল আগে শুরুতে, সেখান থেকে যতটুকু জমা হয়েছে সেটা বিয়োগ করে দিছি। আগে শুরুতে কতটুকু ছিল সেটা তো আমি পাচ্ছি এখান থেকেই, দেখো
ডিরেক্টলি আমাদের সি আর ভি দেওয়া আছে দ্রবণটা, আমরা অলরেডি পরিমাণগত রসায়নের ক্লাসে এই টাইপের ক্যালকুলেশন করে আসছি, তাই না? তো এই ছিল হচ্ছে আমাদের ধরো ফ্যারাডের সূত্র ইউজ করে কতটুকু ধাতু জমা হচ্ছে সেটা অল কাইন্ডস অফ ম্যাথ, যত টাইপের হইতে পারে। এবার চলো আমরা একটু তড়িৎ রাসায়নিক কোষ পড়ে ফেলি। তোমরা জানো কিনা ধাতুর কিন্তু ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা থাকে, অর্থাৎ যে ধাতু যত বেশি সক্রিয় সে তত ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাই না? আমি দেখো এই ক্ষেত্রে দুটো আলাদা পাত্রের মধ্যে দুটো লবণ নিছি, এক পাশে নিয়েছি জিঙ্ক সালফেট লবণ, এক পাশে নিয়েছি কপার সালফেট লবণ, এবং কপার সালফেট লবণের সাথে আমার তড়িৎদ্বারটা কপারের, জিঙ্ক সালফেট লবণের সাথে আমার তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্ক। এখন কপার এবং জিঙ্কের মধ্যে জিঙ্ক কিন্তু বেশি সক্রিয়, সক্রিয়তার দিক দিয়ে জিঙ্ক হচ্ছে আগান কপারের থেকে। তাহলে দেখা যাবে কি কপারের জায়গায় জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে। আমাদের যে এই যে তড়িৎদ্বারটা জিঙ্ক, এখান থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়াটা এমন ঘটবে যে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসবে। এবং দেখো এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, এই কারণে কিন্তু এটা অ্যানোডে হচ্ছে। তাহলে এটা কি বিক্রিয়া বলতো? আমাদের জারণ বিক্রিয়া। উল্টো দিকে কি হবে দেখো, জিঙ্ক যে ইলেকট্রনটা ত্যাগ করলো এই ইলেকট্রনটা এই তার বেয়ে আসবে, আসলো, এসে কপার তড়িৎদ্বারে এসে জমা হতে থাকবে না, তখন দ্রবণে থাকা কপার 2+ আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে কপার 2+ জিঙ্ক কর্তৃক আসা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু আকারে ও কিন্তু আবার ক্যাথোডে জমা হতে থাকবে। আমরা জানি ক্যাথোডটা কিন্তু পুরু হতে থাকে, আর এক্ষেত্রে দেখলা অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অ্যানোড থেকে জিঙ্ক চলে আসতেছে, এবং এই বিক্রিয়াটা আমাদের বিজারণ বিক্রিয়া, এই কারণেই কিন্তু এটা ক্যাথোডে তৈরি হচ্ছে। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা বাইরে থেকে একটা ব্যাটারি ইউজ করছিলাম, আর তড়িৎ রাসায়নিক কোষে এটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, আমার ব্যাটারি দিতে হচ্ছে না, ওরা একাই কাজটা করছে, যে ধাতুটা বেশি সক্রিয় সে ইলেকট্রন ত্যাগ করতেছে, আর যে কম সক্রিয় সে কিন্তু আয়ন আকারে থাকা থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতু আকারে জমা হচ্ছে। এতে করে একটা সার্কেল দেখো চলবে না কারেন্টের বা ইলেকট্রন ফ্লো এর, এতে করে আমরা একটা পোটেনশিয়াল পাবো বা এখান থেকে কারেন্টের সাপ্লাই পাবো। আমরা যদি এই তারে এখানে একটা বাল্ব যুক্ত করে দিই, দেখা যাবে এই বাল্বটা জ্বলে উঠতেছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করে ফেললাম। তাহলে এখন আমরা দেখতে হবে এই যে তড়িৎ শক্তি যে তৈরি করলাম সেখানে কতটুকু বিভব আমরা পাবো। তার জন্য চলো আমরা দেখবো এখন প্রমাণ বিভব বা প্রমাণ কোষ বিভব কিভাবে বের করতে হয়। দেখো এই পাশের যে পাত্রটা, এখানে কিন্তু আমাদের অ্যানোড আছে, তাই না? এবং অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া না? আর এই পাশের যে পাত্রটা সেখানে ক্যাথোড আছে, ক্যাথোডে কিন্তু আমাদের বিজারণ বিক্রিয়া হয়। এই যে বিভবটা সেটা আমরা পাবো কিভাবে জানো? এই কোষের ভ্যালুটা হবে ই নট সেলের, ই নট দ্বারা বোঝায় প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থার শর্তগুলো আমি ভেবে বলতেছি। ই সেল বের করা যাবে ই নট অফ, অ্যানোডে আমাদের কি হয় বলতো? জারণ না? তাই অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট অফ ক্যাথোডের রিডাকশন বা বিজারণ, সেই বিভবগুলো আমাদের বসাতে হবে যেগুলো ডাটা আমাদের কোয়েশ্চেনে গিভেন থাকবে। এখন প্রমাণ অবস্থা বলতে কি বোঝায় জানো? প্রমাণ অবস্থা বলতে বোঝায় যারা আছে অ্যাকুয়াস হিসেবে তাদের সকলের কনসেন্ট্রেশনটা হচ্ছে আমার 1 মোলার, যারা অ্যাকুয়াস হিসেবে আছে ওদের কনসেন্ট্রেশন 1 মোলার, যারা গ্যাস হিসেবে আছে তাদের প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং বিক্রিয়াটা হচ্ছে বা এই তড়িৎ বিশ্লেষণটা বা এই তড়িৎ রাসায়নিক কোষটা নেওয়া হয়েছে হচ্ছে 25°C তাপমাত্রা বা 298 কেলভিনে। এই তিনটা কন্ডিশন থাকলেই সেটাকে বলা হয় প্রমাণ অবস্থা, এবং এই প্রমাণ অবস্থায় বিভবগুলোর নাম দেওয়া হয়েছে হচ্ছে ই নট দিয়ে। এটা হচ্ছে জারণ বিভব অ্যানোডে, এটা হচ্ছে বিজারণ বিভব ক্যাথোডে। এখন দেখো জারণ বিভবকে মাঝে মাঝে এইভাবে প্রকাশ করা হয় যে ই নট অফ জিঙ্ক দেন একটা স্ল্যাশ দিয়ে জিঙ্ক 2+, এটা দ্বারা বোঝায় দেখো বাম পক্ষে ইনিশিয়াল স্টেট আর ডান পক্ষে শেষ স্টেট বা ফাইনাল স্টেট। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যাচ্ছে, এটা কি জারণ বিক্রিয়া না? তাহলে এটা দ্বারা বোঝায় জিঙ্কের জারণ বিভব, এবং জিঙ্কের জারণ বিভবের ভ্যালুটা মুখস্থ রেখে দিবা 0.76 ভোল্ট। আমাদের দুইটা ভ্যালু মুখস্থ রাখতে, আর এটা হচ্ছে কপারের বিজারণ বিভব। দেখো কপারের বেলা কি হয়, কপারের ভাই বিজারণ বিভব লিখতেছি, কপার 2+ থেকে কপার, দেখো ও কপার 2+ থেকে কপারে যাচ্ছে, বাম পক্ষটা আদি এবং ডান পক্ষেরটা শেষ, কপার 2+ থেকে কপারে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে বিভবটা হচ্ছে 0.34 ভোল্ট। এই দুটো আমাদের মুখস্থ রাখতে হয়। তো দেখো গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল যেটা আমরা একটু আগে নিলাম, যে এই পাত্রে জিঙ্ক ওই পাত্রে কপার, অর্থাৎ ধরো ভাই এখানেও নিয়ে নি, আমাদের দ্রবণে আছে জিঙ্ক 2+ আর সালফেট, অর্থাৎ জিঙ্কের আমাদের লবণটা, এখানে আছে কপার 2+ আর সালফেট অর্থাৎ কপার সালফেটের লবণ দ্রবণটা, আর এই জায়গায় আমার কপার তড়িৎদ্বার আর এই জায়গায় আছে জিঙ্ক তড়িৎদ্বার, মাঝখানে তো আমাদের লবণ সেতু থাকতেছেই। তখন দেখো আমাদের ই নট সেলের ভ্যালুটা কি হবে? ই নট সেল সমান হবে বলতো, অ্যানোডের জারণ বিভব নিতে হয় না, অ্যানোডে কে আছে? জিঙ্ক, তাহলে জিঙ্কের জারণ বিভব লাগবে অর্থাৎ 0.76 প্লাস আমাদের ক্যাথোডের বিজারণ বিভব লাগবে, দেখো ক্যাথোডে কে আছে? কপার, কপারের বিজারণ বিভব দেখো 0.34, সেখান থেকে আমরা পেয়ে যাব 1.1
এত ভোল্ট। সো এই ড্যানিয়েল কোষ বা আমাদের গ্যালভানিক সেলের জন্য কিন্তু আমরা এইভাবে প্রমাণ কোষ বিভবটা বের করে ফেলতে পারি। বুঝতে পারছি? সামনে আমরা ম্যাথগুলো করতে যেয়ে দেখবো কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে থাকে এবং আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। জাস্ট এখান থেকে আরেকটা এক্সট্রা জিনিস ভাইয়া বলে দিই আলাদা করে, যে মনে রাখবা ই নট অফ, ধরো অ্যানোডের অক্সিডেশন, সেটা হয় মাইনাস অফ ই নট অ্যানোডের রিডাকশন। অর্থাৎ জারণ বিভব এর মানকে তুমি নেগেটিভ করে দিলেই বিজারণ বিভব পাওয়া যায়। অর্থাৎ ভাইয়া যদি লিখি ই নট অফ জেড থেকে Zn2 প্লাস, এটার ভ্যালু ভাইয়া কত বললাম? 0.76 পজিটিভ। তাহলে ভাইয়া যদি তোমাদেরকে বের করতে দেই ই নট অফ জিং 2 প্লাস থেকে জিং, তখন জাস্ট দেখো জারণ বিভবের উল্টাটা আসছে না, তাই জাস্ট নেগেটিভ দ্বারা গুণ করে দাও। এবং ভাইস ভার্সাও কিন্তু, যে এখান থেকে উল্টাতে যেতে গেল আর একটা নেগেটিভ দ্বারা গুণ করো, তাই দেখো প্লাস হয়ে গেছে। বুঝতে পারছি কিনা? এই জন্য মাঝে মাঝে আমাদের এমসিকিউতে ফর্মুলাটা এভাবেও থাকে। দেখো আমরা কি শিখছি, ই নট অফ বা ই নট সেল সমান কত, ই নট অফ অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট অফ ক্যাথোডের রিডাকশন। এমসিকিউতে দেখবে এইভাবে অপশন থাকে, ই নট অফ অ্যানোডের অক্সিডেশন তোরা রাখলো, বাট এখানে দিয়ে দিবে মাইনাস ই নট অফ ক্যাথোডের অক্সিডেশন। তাকে একটু বলো তো, ক্যাথোডের অক্সিডেশনের যে ভ্যালু আসবে ক্যাথোডের রিডাকশনের তো ঠিক তার নেগেটিভ। সো উপরেরটা লেখা মানে যা, নিচেরটা কিন্তু একই কথাই। আবার মাঝে মাঝে এটাকে উল্টাই দিতে পারে, যে ই নট অফ অ্যানোডের রিডাকশনের, তখন কিন্তু সামনে মাইনাস হয়ে যাবে। এই আর কি, এতটুকু উল্টাতে আমাদের পারতে হবে। এবার চলো আমরা চলে যাই, আমরা এই ম্যাথটা প্র্যাকটিসের মাধ্যমে প্রমাণ কোষ বিভব নির্ণয়ের বিষয়টা আয়ত্ত করে ফেলি। কি বললো দেখো, 1 এবং 3 নং তড়িৎদ্বারকে আমরা লবণ সেতু দিয়ে কোষ তৈরি করতেছি, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করব, সেই কোষের বিভবটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, বিভব নির্ণয় করার জন্য আমাদের ধাপে ধাপে কয়েকটা কাজ করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে ডিসিশন মেকিং। প্রথম ধাপটা কি দেখো তো, ডিসিশন। কিসের ডিসিশন? কে আমাদের অ্যানোড, কে আমাদের ক্যাথোড, এটা বের করতে হবে। এবং এটা বের করার টেকনিক কি দেখো, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, অন্যজন কি হয়ে যাবে বলতো, ক্যাথোড। এটা হচ্ছে আমার ডিসিশন মেকিং এর শর্ত। যার জারণ বিভব বেশি সেই কিন্তু হবে কি, অ্যানোড। তাহলে আসো করে ফেলি। আমাদেরকে 1 আর 3 নং তড়িৎ বিশ্লেষণ নিতে বলছে। 1 নম্বরে দেখো এটা আছে, 3 নম্বরে দেখো এটা আছে, দুইজনেরই জারণ বিভব কোশ্চেনে দেওয়া। কেন? এ থেকে A2 প্লাস হচ্ছে, সি থেকে C2 প্লাস হচ্ছে, জারণ বিক্রিয়া না? তাহলে এটা কি জারণ বিভব দেওয়া। দেখো তো কার জারণ বিভব বেশি, এই কারণে আমাদের ই হবে হচ্ছে অ্যানোড আর এ হবে অ্যানোড, অপর দিকে আমাদের সি হয়ে যাবে কিন্তু ক্যাথোড। এই হলো প্রথম ধাপ, ডিসিশন মেকিং। দেন এখন আমরা ফর্মুলা লিখতে পারি। কি? যে আমরা জানি ই নট সেল সমান কি, এই, তার আসলে ভ্যালুগুলো লিখি। অ্যানোডের জারণ, অ্যানোডে কে আছে, এ না? তাহলে জারণ বিভব মানে এ থেকে A2 প্লাস গেল, প্লাস ই নট অফ ক্যাথোডে কে আছে, সি। তাহলে এটা কিন্তু C2 প্লাস থেকে সি, কারণ এটা হচ্ছে বিজারণ বিভব। খুবই কেয়ারফুল। তাহলে আসলে ভ্যালুগুলো বসাই। দেখো এটা একটা ডিরেক্টলি গিভেন, এই ভ্যালুটাই দেওয়া আছে 0.75 কোয়েশ্চেনে, 0.75। বাট খুবই কেয়ারফুল, কোয়েশ্চেনে দেওয়া আছে সি থেকে C2 প্লাস, আমাদের লাগবে C2 প্লাস থেকে সি। ভাই একটু আগে শিখাইলাম না, ভ্যালুটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে হবে 0.35 এত ভোল্ট। এখান থেকে যে আনসারটা আসে সেটাই। বলো ধাপটা বুঝতে পারছি কিনা? প্রথম ধাপকে আগে ডিসিশন মেক করো, কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, দেন জাস্ট আমরা অ্যানোড ক্যাথোডের যে অক্সিডেশন রিডাকশন বিভব তার ফর্মুলার মাধ্যমে করে দিব। দেখো আমরা যে জিঙ্ক আর কপারেটটা করে আসছিলাম সেখানেও কিন্তু এমন হয়েছিল। আমরা কি জানি বলতো, ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস ইকুয়ালস টু 0.76 ভোল্ট। আবার জানি ই নট অফ কপার 2 প্লাস থেকে কপার 0.34 ভোল্ট। আসলে আমরা ডিসিশন মেক করব, এখানে ডিসিশন নেই যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। ডিসিশন নেওয়ার জন্য তোমরা অনেকে এখান থেকে দেখে বলবা, না আমাদের দেখে বলতে হবে জারণ বিভব। জিঙ্কের তো জারণ বিভব দেওয়া আছে, বাট কপারের জারণ বিভব কি বলতো, ই নট অফ কপার থেকে কপার 2 প্লাস, এবং সেটার ভ্যালুটা কি হবে বলতো, আগেরটার ঠিক ঋণাত্মক, -0.34 এত ভোল্ট। এই দুইটার মধ্যে তোমার তুলনা করতে হবে, এবং তুলনা করে দেখো ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কিন্তু আমাদের বড় কার থেকে, ই নট অফ কপার থেকে কপার 2 প্লাসের থেকে। এই কারণেই দেখো আমাদের জিঙ্কটা হবে কি অ্যানোড আর কপার হয়ে যাবে কি ক্যাথোড। দেন ক্যাথোডের যে ফর্মুলা, তখন আমাদের বিজারণ বিভব বসাতে হয়, এই জন্য তখন এটা বসে। এবার তুলনা কিন্তু করতে হবে জারণ বিভবে নিয়ে গিয়ে। বুঝতে পারছি কিনা সবাই? চলো এবার আমরা পেছনের কনসেপ্টে চলে যাই।
আমরা এখন অপ্রমাণ অবস্থায় কিভাবে কোষ বিভব বের করে সেটা দেখব। অপ্রমাণ অবস্থা মানে কি? এক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন 1 মোলার না, বা চাপ আমাদের 1 অ্যাটমসফিয়ার না, অথবা আমাদের যে তাপমাত্রা সেটা 25°C না। ওইগুলো ব্যতীত অন্য অবস্থায় বের করতে গেলে আমাদের এই নার্নস্টের সমীকরণটা জানতে হবে। সমীকরণটা কি? ধরো ভাই আগে একটা বিক্রিয়া লিখি। কি বিক্রিয়া? অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে জারণ বিক্রিয়া, আর কপার 2+ ক্যাথোডে জমা হচ্ছে কপার ধাতু আকারে বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় বলতো আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা না? অর্থাৎ এক্ষেত্রে ই এর ভ্যালু কিন্তু 2। আমাদের নার্নস্টের সমীকরণটা এভাবে ডিফাইন, দেখো, ই সেল হবে বা অপ্রমাণ কোষ বিভব হবে, তোমার প্রমাণ কোষ বিভাগে নিতে হবে, অর্থাৎ ই নট সেল মাইনাস RT/EF ln কিউ। কিউ মানে কি? বিক্রিয়ার অনুপাত। আমরা কেপিকেসির ক্লাসে দেখছি ই নট সেল মাইনাস RT/EF। দেখো তো এক্ষেত্রে এগুলো অ্যাকুয়াস না? এগুলো কি অ্যাকুয়াস না? আর আমরা শিখছি সলিডের ক্ষেত্রে কিন্তু 1 হয়, সো সলিডকে নেওয়া লাগবে না। কিউ নেওয়ার সময় উপরে কিন্তু আগে বসবে কে? উৎপাদ। উৎপাদে দেখো আছে জিঙ্ক 2+, তার মোলার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আর নিচে বসবে দেখো কপার 2+, কারণ জিঙ্ক তো সলিড, কপার 2+ এর মোলার ঘনমাত্রা। বাস এই ফর্মুলার মাধ্যমে আমরা অপ্রমাণ অবস্থায় যে কোষ বিভবটা সেটা চাইলে ক্যালকুলেট করতে পারি। সবাই ক্লিয়ার? চলো এটা আমরা একটা ম্যাথের মাধ্যমে ক্লিয়ার করে ফেলি। আসলে এই ম্যাথটা লক্ষ্য করি, এখানে ঘ নাম্বারে কি বললো, যে কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক বি কোষের ইএমএফ বের করো, বা আমাদের বিভব বের করতে হবে। এবং লক্ষ্য করো এক্ষেত্রে ঘনমাত্রা কিন্তু 1 মোলার না। তাপমাত্রা যদিও 25°C ছিল, বাট ঘনমাত্রা কিন্তু 1 মোলার না। এর মাধ্যমে কি বুঝে গেলাম? এটা অপ্রমাণ কোষ বিভব না। তাহলে অপ্রমাণ কোষ বিভবের জন্য আমাদের নার্নস্টের সমীকরণ দরকার। তার জন্য আগে বিক্রিয়া লিখবো। তার আগে তোমার তুলনা করতে হবে কে অ্যানোড কে ক্যাথোড। লক্ষ্য করে দেখো দুইজনের জারণ বিভব দেওয়া আছে, তার মধ্যে M1 এর জারণ বিভব কিন্তু M2 এর থেকে বেশি। অর্থাৎ এক্ষেত্রে M1টা হবে আমার অ্যানোডে এবং M2টা হবে কিন্তু ক্যাথোডে। তাহলে আসলে বিক্রিয়া লিখে ফেলি। M1 কি বিক্রিয়া সম্পন্ন করতেছে? M1 থেকে ও M1 2+ হচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে, এবং ওর ত্যাগকৃত দুটো ইলেকট্রনই কিন্তু M2 গ্রহণ করতেছে। M2 এর যে 2+ আয়নটা, সে ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে পরে ক্যাথোডে M2 আকারে জমা হচ্ছে। তাহলে এই দুইটা বিক্রিয়াকে যদি আমি এখন যোগ করে দিই, দেখো দুইটা বিক্রিয়া যোগ করে লিখলে হবে কি? M1 প্লাস M2 2+, দুই পাশ থেকে ইলেকট্রন কেটে গেল, এই পাশে তৈরি হচ্ছে M2 প্লাস M1 2+। আমাদের যে ক্যাটায়ন গুলা তারা দ্রবণে অ্যাকুয়াস হিসেবে থাকবে, এই এই আর ধাতুগুলা কিন্তু সলিড অবস্থায় আছে তড়িৎ দ্বারে। সলিডের সক্রিয় ভর কিন্তু 1। এবার দেখো এই বিক্রিয়া আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা কত? 2 না? ই এর ভ্যালুটা বের করে রাখলাম। এবার আমরা কনসেন্ট্রেশন গুলো লিখবো। দেখো M2 এর যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু M2SO4 এর সমান। সেটা কত হবে? সিম্পলি 0.2 মোলার লিখলাম। এবার দেখো M1 এর কনসেন্ট্রেশন কত? 0.5 মোলার। যেটা যত তারটা সেখানে আমি নিচে নিচে লিখছি। এবার আসো আমরা ই সেল বের করব। ই সেলের ফর্মুলা কি অপ্রমাণ অবস্থায়? হবে হচ্ছে আগে নিতে হবে ই নট সেল, দেন মাইনাস RT/EF ln কিউ। আসলে ভ্যালুগুলো বসাই। ই নট সেল মানে আবার কি বলতো? ই নট অফ অ্যানোডের আমাদের অক্সিডেশন প্লাস ই নট অফ ক্যাথোডের রিডাকশন মাইনাস RT/EF ln, দেখো তো কিউ এর মানটা কি হবে? উৎপাদে তাকাও আগে। উৎপাদে আছে কি আমাদের? M1 2+, সলিডটা তো 1, ডিভাইডেড বাই বিক্রিয়কে দেখো কি আছে? M2 2+, তার ঘনমাত্রা M2 2+ তার ঘনমাত্রা। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিব। কিভাবে? দেখো আমাদের অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে কি আছে? M1, M1 এর জারণ বিভব দেখো 0.44, সো এটা বসে যাবে 0.44। দেন দেখো ক্যাথোডে কি আছে আমাদের? M2, M2 এর বিজারণ বিভব লাগবে, এটা কিন্তু জারণ বিভব। তাহলে ই নট অফ, আমরা যদি লিখি M2 2+ থেকে M, মানে বিজারণ বিভব সেটা আসবে দেখো +0.34, কারণ নেগেটিভ চিহ্ন উল্টায় যাবে, +0.34। দেন মাইনাস এখানে আর এর ভ্যালু বসবে 8.314, কারণ আমরা জুলে বের করতেছি এসআই এককে, ইন্টু তাপমাত্রা দেখো 25°C মানে 298, ডিভাইড বাই ই হচ্ছে 2, ইন্টু এফ হচ্ছে 96500, ইন্টু ln, দেখো M1 2+ এর ঘনমাত্রাটা কত? সেটা হচ্ছে 0.5, ডিভাইডেড বাই M2 2+, সেটা হচ্ছে 0.2। বাস প্রত্যেকটা ভ্যালু সুন্দর মতো বসাই দিবা ক্যালকুলেটরে, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে এখানে এই সূত্রটা ইউজ করতে হবে। যখনই দেখলাম ঘনমাত্রা আমাদের 1 মোলার না, মানে প্রমাণ অবস্থা না, অপ্রমাণ অবস্থা, সেই কারণে আমাদের এই সূত্রটা ইউজ করতে হয়েছে। ক্লিয়ার? চলো আমরা আরেকটা কনসেপ্ট দেখে নিই। এখন আমরা যে টাইপটা দেখব সেটা হচ্ছে আমরা একটা ধাতুর লবণ নিয়ে অন্য আরেকটা ধাতব পাত্রে রেখে দিব, এবং কোয়েশ্চেন থাকবে যে আসলে সেটাকে রাখা যাবে কিনা। কেন রাখা যাবে না? ধরো তোমার
পাত্রের ধাতুটা এত বেশি সক্রিয়, লবণের সংস্পর্শে আসলে সে বিক্রিয়া করে জারণ বিক্রিয়ার মাধ্যমে ক্যাটায়নে বিশ্লিষ্ট হয়ে যায়। এতে করে কি হবে, আমার পাত্রটা ক্ষয় হয়ে যাবে না, আমি তার লবণটাকে রাখতে পারবো না। তাহলে আমরা কিভাবে চেক করতে পারি যে আদৌ সেই লবণটাকে রাখা যাবে না কিনা, সেটাই আমরা এখন দেখবো যে এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের ওয়েটা কি হবে। 1 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাত্রকে অ্যানোড ধরতে হবে। তাহলে পাত্র যদি অ্যানোড হয়, তোমার লবণ কি হয়ে যাবে, ক্যাথোড না। সো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অটোমেটিক, তাহলে আমাদের লবণটা ক্যাথোড হচ্ছে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বলতো, আমরা ইনট সেল বা ই সেল বের করব। যদি দেখি এই ই সেলের ভ্যালুটা আমার পজিটিভ আসতেছে, মানে কি জানো, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, অর্থাৎ পাত্র দেখো ক্ষয় হয়ে যাবে, কারণ আমি ধরতেছি পাত্রটা অ্যানোড। তাইলে যদি আমার ই সেলের ভ্যালুটা বা ইনট সেলের ভ্যালুটা গ্রেটার দেন 0 আসে, তাহলে কিন্তু সেই পাত্রে আমরা রাখতে পারবো না, কারণ রাখলে দেখো সেটা ক্ষয় হয়ে যাচ্ছে, পারবো না। বাট যদি ভ্যালুটা নেগেটিভ আসে, পোটেনশিয়ালের নেগেটিভ ভ্যালু এখানে বোঝায় যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। লেস দেন 0 হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, অর্থাৎ তোমার তো জারণ বিক্রিয়াটা ঘটবেই না পাত্রকে অ্যানোড ধরলে, অর্থাৎ তুমি লবণটাকে পাত্রের মধ্যে রাখতে পারবা, কারণ আমাদের পাত্রটা সেক্ষেত্রে ক্ষয় হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ট্রিক্সটা, যে পাত্রকে অ্যানোড ধরো, ধরে ই সেলটা বের করো, কোষ বিভবটা বের করো, এবং বিভবের ভ্যালুর মাধ্যমে আমরা বলে দিতে পারি রাখা যাবে নাকি যাবে না। তাহলে চলো এই টাইপের কয়েকটা ম্যাথ আমরা এখন দেখে ফেলি। দেখো তো এই কোয়েশ্চেনের গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। দ্রবণটা কি, জিঙ্ক সালফেট। তাহলে আমার লবণ হিসেবে আছে হচ্ছে জিঙ্ক বা দ্রবণ হিসেবে, আর পাত্র হিসেবে আছে অ্যালুমিনিয়াম। আমরা কি বলছিলাম, পাত্রকে অ্যানোড ধরো, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড। তাহলে আসো, জিঙ্ক হবে এক্ষেত্রে ক্যাথোড, এটা মাথায় রাখো। রেখে আসো আমরা ই সেলটা বের করি। আমাদের অ্যানোডটা কে বলতো, অ্যালুমিনিয়াম না। সো অ্যালুমিনিয়ামের জারণ বিভব লাগবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ বানাতে হবে, এই বিভব। অপরদিকে ক্যাথোডকে জিঙ্ক না, সো জিঙ্কে বিজারণ হবে, অর্থাৎ জিঙ্ক 2+ থেকে জিঙ্কে যেতে হবে, এই বিভবটা। তাহলে আসো দেখি কোয়েশ্চেনে কি দেওয়া আছে। কোয়েশ্চেনে দেখো অ্যালুমিনিয়ামের জারণ বিভব কিন্তু দেওয়া আছে, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, ভ্যালুটা কত 1.66 এত ভোল্ট বসালাম। এবার আমার জিঙ্কের বিজারণ বিভব লাগবে, এবার দেখো জিঙ্কের জারণটা দেওয়া, তাহলে বলো তো বিজারণটা কি হবে, এক্স্যাক্টলি ওই ভ্যালু, জাস্ট নেগেটিভ না। ইনট অফ Zn2+ থেকে Zn হয়ে যাবে সিম্পলি -0.76 এত ভোল্ট। আসো বসাই দিই, -0.76 এত ভোল্ট। বিয়োগটা করে দেখো আসতেছে +0.9 ভোল্ট। তাহলে বলো তো ভ্যালুটা কি তুমি পজিটিভ পাচ্ছ না, অবশ্যই পজিটিভ পাচ্ছি, অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, আপনা আপনি ঘটবে, তোমার কিছু করতে হবে না বাইরে থেকে। অর্থাৎ আমরা কিন্তু দ্রবণটাকে এই পাত্রে রাখতে পারবো না, কারণ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে যাবে, পাত্রটা ক্ষয় হয়ে যাবে। তাহলে এই ম্যাথের আনসার হবে যে না, আমি অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে জিঙ্কের লবণকে রাখতে পারবো না। কারণ তুমি কিন্তু জানো অ্যালুমিনিয়াম হচ্ছে জিঙ্কের থেকে বেশি সক্রিয়। এটা কি বলতেছি বলতো, সক্রিয়তার দিক দিয়ে। তাহলে তোমার পাত্রই যদি এত বেশি সক্রিয় হয়ে যায়, তাহলে তো পাত্র বিক্রিয়া করে ফেলবে, পাত্র আর থাকবে না। এই কারণেই কিন্তু রাখা যাবে না। কিন্তু উল্টা ম্যাথটা যদি দিত, জিঙ্কের পাত্রে অ্যালুমিনিয়ামকে রাখা যাবে কিনা, তখন কিন্তু দিত, রাখা যেত। কেন, তখন দেখতে ভ্যালুটা কত চলে আসছে, -0.9, এবং মাইনাস আসা মানে কি, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, এবং তখন আমরা ওই পাত্রের মধ্যে রাখতে পারবো। বুঝতে পারছি। চলো এবার আমরা অন্য সিকিউতে চলে যাই। দেখো এক্ষেত্রে বলা হয়েছে বি নির্মিত পাত্রে এ ও সি এর লবণ এর মধ্যে কোনটি রাখলে রাসায়নিক বিক্রিয়া ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এবার ও জানতে চাচ্ছে কোনটায় রাখা হলে পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। এবং এবার আমাদের ম্যাথ দেখো দুইটা, বি হচ্ছে পাত্র আর এ আর সি কে আমি লবণ আকারে রাখবো। তাহলে চলো লবণ যখন এ তখন করি, এটা হচ্ছে কেস 1, লবণটা তখন কে বলতো, এ। আমরা কি শিখছি, পাত্রকে অ্যানোড হতে হবে, অর্থাৎ আমি যদি ফর্মুলা লিখি এই ক্ষেত্রে ইনট সেল, সেটা কি হবে বলতো, অ্যানোডে অক্সিডেশন। তাহলে অ্যানোডটাকে পাত্র, পাত্রকে বি, বি এর জারণ বিভব, অর্থাৎ বি থেকে B2+ যেতে হবে। আর বি এর সাথে থাকা এ, তার কিন্তু বিজারণ বিভব লাগবে, অর্থাৎ A2+ থেকে আমাদের এ তে যেতে হবে। আসো ভ্যালুটা দেখি কত কত হবে। কোয়েশ্চেনে দেখো দেওয়াই আছে বি থেকে B2+ বা জারণ বিভবটা কত 0.40, তাহলে বসাই দিচ্ছি 0.40 প্লাস। বাট দেখো এ এর কিন্তু বিজারণ বিভবটা দেওয়া নাই, তাহলে বিজারণটা কি হবে বলতো, ইনট অফ A2+ থেকে এ তৈরি হবে শুধু আগের যা ছিল তারই নেগেটিভ, অর্থাৎ -0.75 এত ভোল্ট। তাহলে আসো বসাই দিই, -0.75 এত ভোল্ট। বসালে আমাদের ভ্যালুটা চলে আসতেছে -0.35 এত ভোল্ট। দেখো তো নেগেটিভ আসলো না, তাইলে কিন্তু এই ক্ষেত্রে রাখা যাবে, ক্ষয় হবে না, রাখা যাবে।
ক্ষয় হবে না, কারণ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, নেগেটিভ আসতেছে। কিন্তু এবার চলো আমরা পরের কেসটাই দেখি। যখন আমরা লবণ হিসেবে নিতেছি কাকে বলতো? 2 নাম্বার কেস, লবণ হিসেবে নিচ্ছি হচ্ছে সি এর লবণ। লবণটা এখন সি। তাহলে এখন আমরা ইনোড সেল বের করি, চলো আবার। ইনোড সেল হবে আবার আমাদের পাত্র কিন্তু অ্যানোড হবে। পাত্র অ্যানোড মানে পাত্রের হবে জারণ। জারণ মানে কি? বি থেকে বি2+। আর সাথে থাকা সি এর হবে বিজারণ। বিজারণ মানে কি? সি2+ থেকে সি তৈরি হবে। আসলে ভ্যালুগুলো বসাই। এটা দেওয়াই আছে 0.40, বাট একইভাবে সি এর কিন্তু জারণ বিভব দেওয়া ছিল। সি এর আমাদের বিজারণ লাগবে, এই ভ্যালুটি জাস্ট নেগেটিভ হবে। তাহলে -0.35 এত ভোল্ট করে দেখো। 0.05 যাই আসুক না কেন পজিটিভ আসতেছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ক্ষয় হবে, কারণ পজিটিভ। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হবে মানে কি? ক্ষয় হবে, তাহলে রাখা যাবে না। কোয়েশ্চেনে কিন্তু এটাই চাইছিল, কোন ক্ষেত্রে ক্ষয় হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষয় হচ্ছে। বলো আমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরের সিকিউতে যাই। আসো এই সিকিউটা লক্ষ্য করি। বললো কোষ্ঠীর মোট বিভব নির্ণয় করো। দেখো তো এক্ষেত্রে কি প্রমাণ অবস্থা নাকি অপ্রমাণ অবস্থা? ঘনমাত্রা কিন্তু 1 মোলার না, তাহলে অবশ্যই অপ্রমাণ অবস্থা, অর্থাৎ নার্নস্টের সমীকরণ আমাদের ব্যবহার করতে হবে। তার আগে ডিসিশন মেকিং, কে অ্যানোড কে ক্যাথোড, দুইজনেরই জারণ বিভব নিতে হবে। দেখো এগুলো কিন্তু দুইজনের বিজারণ বিভব দেওয়া। আমি যদি জারণ বিভব বের করি, ই নট অফ আমাদের এক্স থেকে x2+, সেই ভ্যালুটা আসবে কিন্তু -0.44 ভোল্ট। অপরদিকে আমি যদি ই নট অফ ওয়াই থেকে y2+, এটারও জারণ বিভব বের করি, সেটা আসবে -0.34 ভোল্ট। এবং লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু ওয়াই এর জারণ বিভবটা বেশি, অর্থাৎ ওয়াই হবে আমাদের অ্যানোড। ওয়াই হবে আমাদের অ্যানোড, অ্যানোড। আর এক্স কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে ক্যাথোড। দেখছো ডিসিশন মেকিংটা ভালো মতো করতে পারতে হবে। এক্স কিন্তু হয়ে যাবে আমাদের ক্যাথোড। তাহলে আসো ফর্মুলা লিখি। ফর্মুলা কি বলো তো? ভাইয়া বলছিলাম নার্স ইউজ করার সময় বিক্রিয়াটা লিখে ফেলো। এক্ষেত্রে বলো কি বিক্রিয়া হচ্ছে? যে আমাদের অ্যানোড আর ক্যাথোড x2+, এরা বিক্রিয়া করে তৈরি করতেছে y2+, এবং পরে এক্স ধাতু আকারে জমা হচ্ছে। এখানে এক্স এর ক্ষেত্রে ঘনমাত্রা ছিল 0.1 মোলার, আর আমাদের y2+ এর বেলায় ঘনমাত্রা কত? 2 মোলার। এবং এক্ষেত্রে আদান প্রদান ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিন্তু 2টি। এবার আসো আমরা ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসানো শুরু করি। ফর্মুলা কি হবে বলতো? ই নট অফ অ্যানোডের হয় হলো জারণ। অ্যানোডে আছে আমাদের কি? ওয়াই থেকে y2+, অ্যানোডে ওয়াই এর জারণ, প্লাস ই নট অফ ক্যাথোডের বিজারণ। ক্যাথোডে আছে কি? এক্স, তো বিজারণ মানে x2+ থেকে এক্স এ যাবে, মাইনাস RT/EF ln কিউ। দেখো কি আগে উৎপাদে তাকাও, উৎপাদে আছে y2+, কারণ এক্স তো আমাদের 1 চলে আসবে, আর বিক্রিয়কে আছে হচ্ছে x2+, কারণ y হচ্ছে 1 চলে আসবে। বাস এখন জাস্ট এই ভ্যালুটা আমাদের বসাতে হবে। ভাই যদি বসাই, y থেকে y2+ এর ভ্যালু দেওয়া আছে কত? -0.34। দেন ফর্মুলার মাইনাস, ওই ক্ষেত্রে ভ্যালুটা দেখো কত দেওয়া আছে? এক্স থেকে x2+ থেকে এক্স, সেটা দেওয়া আছে 0.44, 0.44। দেন আবার মাইনাস 8.314 ইন্টু টি। টি দেখো 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 298, ডিভাইড বাই EF, ই 2 আর এফ হচ্ছে 965000, ইন্টু ln অফ, উপরে দেখো বসবে কি 2 মোলার, আর নিচে বসবে কিন্তু 0.1 মোলার। বাস সিম্পলি এই ক্যালকুলেশনটা করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসছে। আচ্ছা এখানে ফর্মুলা কি প্লাস ছিল না? তাহলে কিন্তু প্লাস হবে। এবার দেখো তোমরা এই ঘ নাম্বারটা করতে পারবা কিনা। বললো কিউ পাত্রটি এক্স ধাতু দ্বারা নির্মিত হলে, অর্থাৎ এক্স ধাতু কাজ করতেছে পাত্রে, তাহলে সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে আমরা কি করব? এক্স ধাতুকে অ্যানোড ধরবো, ধরে ম্যাথটা করব, করে দেখবো যে ই সেলটা পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। দেখবা যদি পজিটিভ চলে আসে তাহলে কিন্তু পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। কিন্তু নেগেটিভ আসলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ তখন সংরক্ষণ করা যাবে। এই টাইপের অলরেডি কয়েকটা ম্যাথ আমরা করে ফেলছি, তো আশা করি এটা তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো পরের সিকিউতে চলে যাই। আচ্ছা এই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদেরকে বলা হয়েছে পাত্র 1 এবং পাত্র 2 দ্বারা গঠিত কোষে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ই নট সেলের বা ই সেলের ভ্যালুটা বের করতে হবে। যেহেতু এটা প্রমাণ অবস্থা না, ঘনমাত্রাটা 1 মোলার না, তাহলে কিন্তু এক্ষেত্রে ই সেলের ক্যালকুলেশন করতে হবে বা নার্নস্টের সমীকরণ ব্যবহার করতে হবে। জিঙ্কের জারণ বিভব সিলভারের জারণ বিভবের তুলনায় বেশি, তাহলে জিঙ্কই কিন্তু এখানে আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া বিক্রিয়াটা লিখি। দেখো বিক্রিয়াটা কি হচ্ছে? জিঙ্ক এক্ষেত্রে জারিত হয়েছে জিঙ্ক 2+, দুটি ইলেকট্রন ত্যাগ করে। অপরদিকে সিলভার কিন্তু ওই দুটি ইলেকট্রন একা গ্রহণ করতে পারবে না, ওর জন্য দুটো সিলভার লাগবে, কারণ একটা সিলভারের যোজনী তো 1, তখন দুটো সিলভার জমা হবে। তাহলে এটা যদি যোগ করে দিই বিক্রিয়াটা, দেখো কি দাঁড়াচ্ছে? জিঙ্ক প্লাস 2Ag প্লাস 2Ag প্লাস হচ্ছে জিঙ্ক 2+।
এবং এক্ষেত্রে ই এর ভ্যালু কিন্তু 2। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকুয়াস। ঘনমাত্রাগুলো লিখে ফেলি। দেখো সিলভারের ঘনমাত্রা ছিল 0.05, আর আমাদের জিঙ্কের ঘনমাত্রা হচ্ছে 0.01। এবার আসলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দিব। জিঙ্কের যে জারণ বিভব সেটা বসবে ইনট সেলের জন্য, সেটা কত? 0.76, প্লাস সিলভারের কিন্তু বিজারণ বিভব বসাতে হবে। দেখো এটা হচ্ছে জারণ, তো বিজারণটা ঠিক মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই মাইনাস আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইন্টু টেম্পারেচার কি দেওয়া আছে আমাদের? টেম্পারেচার দেওয়া না থাকলে সেটাকে 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিব, অর্থাৎ 298 কেলভিন ডিভাইড বাই 2 ইন্টু 96500 ইন্টু এলএন কিউ। কিউ মানে কি দেখো, এবার কেয়ারফুল, উপরে বসবে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, আর নিচে কিন্তু সিলভার প্লাসের ঘনমাত্রার উপর একটা হোল স্কোয়ার আছে। বিক্রিয়াটা ঠিকঠাক না লিখলে কিন্তু এই জায়গাটা আমাদের মিস হয়ে যাবে। সো এটা একটু ভাই আলাদা করে মার্ক করে দিই, খুবই কেয়ারফুলি এটা কিন্তু হ্যান্ডেল করতে হবে। এই যে এই জায়গাটা বিক্রিয়া মাস্ট লিখে নিতে হবে, বিক্রিয়া ছাড়া কিন্তু আমরা এটা লিখতে পারবোই না। বাস, এখন সবগুলো ভ্যালু দেওয়া আছে, এক্ষেত্রে তুমি ঘনমাত্রা ইনপুট দিয়ে দাও, জিঙ্কেরটা সিলভারটা দিয়ে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। যদি দেখো পজিটিভ আসতেছে তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট সিকিউতে চলে যাই। এক্ষেত্রে দেখো এই সিকিউরটায় কি বলা হয়েছে, যে আমাদেরকে ইএমএফ বা বিভব বের করতে হবে, এবং ওরা যেহেতু দেখো 1 মোলার করে করে আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রমাণ বিভব, অর্থাৎ সিম্পলি ইনট সেলের ভ্যালুটা বের করতে হবে। সো জাস্ট ডিসিশন নাও, দেন জারণ আর বিজারণ বিভব বের করে ফেলো। দেখো তো এ কোষে কে কে আছে, এক্স আর ওয়াই আছে। আসলে তুলনা করি, এগুলো কিন্তু বিজারণ বিভব দেওয়া। আমি যদি জারণ বিভব লিখতে চাই তাহলে কি হবে, ইনট অফ এক্স থেকে x3+, সেই ভ্যালুটা দাঁড়াবে 1.66, পজিটিভ হয়ে যাবে। আবার ইনট অফ ওয়াই থেকে y2+, এটার ভ্যালুটা দাঁড়াবে কত বলতো, নেগেটিভ 0.34 ভোল্ট। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এক্স এর ভ্যালুটা বেশি, ওয়াই এর ভ্যালুটা কম। তাহলে অবশ্যই এখানে এক্স হবে আমাদের অ্যানোড। তাহলে আসলে লিখে ফেলি, অ্যানোডের জারণ বিভব অর্থাৎ ইনট অফ এক্স থেকে x3+, প্লাস ইনট অফ ওয়াই থেকে, সরি y2+ থেকে ওয়াই। বাস, এখন ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই। জিঙ্কের জারণ বিভব 1.66 পজিটিভ, প্লাস ওয়াই এর যে বিজারণ বিভব সেটা হচ্ছে পজিটিভ 0.34, এত ভোল্ট। এটা যদি আমরা যোগ করে দিই সিম্পলি চলে আসতেছে 2 ভোল্ট। এবং আমাদের কোয়েশ্চেনে কিন্তু এই ইএমএফটাই চাইছিল। আবার ঘতে দেখো চাইছে YSO4 হচ্ছে দ্রবণ বা লবণ, আর পাত্র হচ্ছে বি, সংরক্ষণ করা যাবে কিনা। এটার জন্য ই সেল বের করবা, ইনট সেল বের করবা, যেহেতু এখানে প্রমাণ অবস্থা। যদি ইনট সেলটা পজিটিভ আসে তাহলে কিন্তু রাখা যাবে না, যদি ইনট সেলটা নেগেটিভ আসে তাহলে রাখা যাবে। এবং এক্ষেত্রে বি ধাতুকেই কিন্তু তোমার অ্যানোড ধরতে হবে, কারণ পাত্রকে অ্যানোড ধরতে হয়। আর ওয়াই ওয়াই ধাতুটা হয়ে যাবে আমাদের ক্যাথোড। সো এটা আশা করি তোমরা করতে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে। ঠিক আছে, চলো আমরা নেক্সট সিকিউটায় চলে যাই। লক্ষ্য করো, এটার গ নাম্বার আমরা অলরেডি করে ফেলছি, ঘ আমরা এখন করব। উদ্দীপকের কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখানে দেখো কোষ বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে দেওয়া আছে, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই রিপ্রেজেন্টেশনে দেখো ভাই আলাদা করে একটু লিখে নিই তাহলে তোমাদের বোঝানোর জন্য। এফি থেকে তৈরি হচ্ছে Fe2+, এটাকে বোঝায়। দেন মাঝখানে লবণ সেতু বোঝায়, আর ওই পাশে কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে। সো মনে রাখবা, এরকম রিপ্রেজেন্টেশনে বাম পক্ষে থাকে হচ্ছে আমাদের অ্যানোডটা। দেখো অ্যানোডে কিন্তু জারণ বিক্রিয়া হয়, এক্ষেত্রে সেটাই হচ্ছে আয়রন থেকে আয়রন 2+। আর ডান পাশে থাকে আমাদের ক্যাথোডটা, দেখো তাই কিন্তু হচ্ছে। সেটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, তোমাকে বলে দিল এক্ষেত্রে অ্যানোড এটা আর ক্যাথোড এটা। তাহলে বলো তো আমরা এক্ষেত্রে ইনট সেল ক্যালকুলেট করতে পারবো না। ইনট সেল সিম্পলি কি হবে, ইনট সেল হবে ইনট অফ আমাদের এফি এর যে জারণ বিভব অর্থাৎ এফি থেকে Fe2+, প্লাস কপারের যে বিজারণ বিভব অর্থাৎ কপার 2+ থেকে কপার। দেখো যা হচ্ছে তাই লিখতেছি, আসলে বিভবগুলো লিখি। আয়রনের জারণ বিভব দেওয়া আছে 0.44, প্লাস হচ্ছে কপারের বিজারণ বিভব সেটাও প্রশ্নে দেওয়া আছে 0.34। তাহলে দেখো চলে আসতেছে 0.78, এবং এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে। কারণ কি, এটা কিন্তু আমাদের পজিটিভ ভ্যালু আসছে। পজিটিভ ভ্যালু আসা মানে কি, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। এবার দেখি অপর যে কোষটা আছে সেখানে কি বললো, সিলভার জারণ করতেছে, সিলভার থেকে আমাদের সিলভার প্লাস, দেখো জারণ হচ্ছে, এটা অ্যানোড। এরপর লবণ সেতু, এরপর ডান পক্ষে আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের বিজারণ হচ্ছে, ও হচ্ছে ক্যাথোড। তাহলে এক্ষেত্রে এটা হবে আমাদের অ্যানোড, অ্যানোডে জারণ হয়। আর এটা হবে হচ্ছে আমাদের ক্যাথোড, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে আসলে তো এই ক্ষেত্রে আমরা ইনট সেল লিখে ফেলি। এই ক্ষেত্রে ইনট সেল কি হবে, সিম্পলি ইনট সেল হবে অ্যানোডের জারণ, অ্যানোডে কি আছে আমাদের সিলভার থেকে সিলভার প্লাস, এই হলো জারণ বিক্রিয়া, প্লাস ক্যাথোডের বিজারণ, ক্যাথোডে কি আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে আসলে ভ্যালুগুলো বসাই দিই। সিলভারের জারণ বিভব লাগবে, কোয়েশ্চেনে দেখো এটা দেওয়া আছে -0.799,
প্লাস জিঙ্কের জারণ বিভব লাগবে, কোয়েশ্চেনে ওইটাও দেওয়া আছে -0.76। দেখো বোঝাই যাচ্ছে দুইটা আনসার যোগ করে একটা নেগেটিভ আনসারই পাবো আমরা, যাই আসবে নেগেটিভ আসবে। নেগেটিভ আসা মানে কি, এটা কি স্বতঃস্ফূর্ত হইলো? না, তাহলে দ্বিতীয় বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত না। বলো করতে পারবো কিনা এইভাবে। আসলে আমরা পরের সিকিউটা লক্ষ্য করি। এই সিকিউতে দেখো এটাও তোমরা করতে পারবা। গ আমরা করে ফেলছি। ঘতে বলছে কোন দুটি অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষের ইএমএফ এর মান সবচেয়ে অধিক। তো তুমি দেখো তিনটার মধ্যে কম্বিনেশন বানাতে পারো তিন রকম। কি, একের সাথে তুমি 2 নাম্বার পাত্র নিতে পারো, অথবা একের সাথে 3 নাম্বার পাত্র নিতে পারো, অথবা 2 এর সাথে 3 নাম্বার নিতে পারো। এবং এই তিনটার ক্ষেত্রে তোমার ই সেল ক্যালকুলেট করতে হবে। করে দেখবা কোন ক্ষেত্রে বেশি আসতেছে, কোন ক্ষেত্রে কম আসতেছে, পারবা কিনা করতে। এখানে কিন্তু আমাদের নান্সটের সমীকরণ ব্যবহার করতে হবে, কারণ ওয়ান মোলার না, প্রমাণ অবস্থা না, নান্সের সমীকরণ দিয়ে করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু E2 এসে পড়বে প্রত্যেকটা বিক্রিয়ায়, কারণ দেখো প্রত্যেকেই 2 প্লাস চার্জ নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এই সিকিউরিটা ভাই তোমাদের জন্য রাখলাম, ভাইয়া কয়েকটাই নান্সটের ম্যাথ করাই দিছি। ওই রকমই ম্যাথ এখানে 3 বার করা লাগবে এক ম্যাথের মধ্যে। দেন তুমি তুলনা করবা কোনটার মান সবচেয়ে অধিক, কোনটার মান সবচেয়ে কম। সো এই আর কি আমাদের ওভারঅল তড়িৎ রসায়ন। আশা করি এই ক্লাসটা তোমাদের প্র্যাকটিসের জন্য হেল্প করছে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।